বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো স্থলপদ্ম গাছের মার্চ মাসের পরিচর্যা। স্থলপদ্ম হলো একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ, তাই ফেব্রুয়ারি মাস আসার সাথে সাথেই এই গাছের কিন্তু গ্রোথ শুরু হয়। আর গ্রোথ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের বেশ কয়েকটা পরিচর্যা করতে হয়। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ঘরোয়া একটা লিকুইড খাবার তৈরি করে দেখাবো, যে খাবার প্রয়োগ করে স্থলপদ্ম গাছের গ্রোথ তো ভালো হবেই, তার সাথে সাথে আসবে অগণিত কুঁড়ি। তাছাড়া আজকের ভিডিওতে বলবো স্থলপদ্ম গাছের যে প্রচুর পরিমাণে রোগ পোকার আক্রমণ হয়, সেটার হাত থেকে কিভাবে আমরা আমাদের বাগানে স্থলপদ্ম গাছকে বাঁচিয়ে রাখবো। আজকের এই ভিডিওতে মার্চ মাসে আমরা কোন কোন কাজ করব, কোন কোন ফার্টিলাইজার গাছে প্রয়োগ করতে পারবো, সব কিছু বলবো A to Z। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করব। একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, স্থলপদ্ম মূলত সিঙ্গেল পেটাল এবং ডাবল পেটাল এই দুই ধরনের পাওয়া যায়। সিঙ্গেল পেটাল গোলাপি, সাদা, হলুদ রঙের হয়, আর ডাবল পেটাল যেটা একটাই ফুল কিন্তু দিনে 3 বার রং পরিবর্তন হয়, তাই এই ফুলকে কিন্তু কালার চেঞ্জিং ফ্লাওয়ারও বলা হয়। এবার বলবো কয়েকটা পয়েন্টের কথা, যে পয়েন্ট ফলো করলে তোমাদের বাগানের স্থলপদ্ম গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। বন্ধুরা, পয়েন্ট নাম্বার 1, যদি তোমরা তোমাদের বাগানে স্থলপদ্ম গাছ এখনো পর্যন্ত না এনে থাকো, তাহলে এই সময় নার্সারি থেকে তোমরা কিন্তু স্থলপদ্ম গাছের চারা কিনে এনে প্রতিস্থাপন করতে পারবে। তাছাড়া এই স্থলপদ্ম গাছের ডাল থেকে কিন্তু খুব সহজেই চারা তৈরি করা যায়। জলে প্রতিস্থাপন করে রাখতে পারো, অথবা বালির মিডিয়াতে প্রতিস্থাপন করে রাখলে খুব সুন্দর কিন্তু চারা গাছ তৈরি করা যায়। এর আগের ভিডিওগুলোতে আমি কিন্তু চারা গাছ তৈরি করা তোমাদেরকে দেখিয়েছি। পয়েন্ট নাম্বার 2, বন্ধুরা, চারা গাছ কিনে এনে প্রতিস্থাপন করার পর গাছগুলোকে অন্তত 1 সপ্তাহের জন্য ছায়া জায়গায় রাখতে হবে। তারপর গাছগুলোকে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। স্থলপদ্ম গাছ যেহেতু গ্রীষ্মকালীন ফুলের গাছ, তাই রোদ্দুর কিন্তু ভীষণ পছন্দ করে। ছায়া জায়গায় এই গাছে কিছুতেই কুঁড়ি আসবে না। এই গাছগুলো অনেকটা বড় হয়। যদি তোমরা ব্যালকনিতে করতে চাও, তাহলে কিন্তু এমন একটা জায়গা নির্বাচন করতে হবে যেখানে সারা দিন রোদ্দুর থাকে। তোমাদের যদি জমিতে জায়গা থাকে, তাহলে এই স্থলপদ্ম গাছকে তোমরা কিন্তু জমিতে প্রতিস্থাপন করতে পারো। জমিতে প্রচুর পরিমাণে এই গাছে ফুল ফোটে। তাছাড়া জমির গাছে পরিচর্যাও অনেক কম। পয়েন্ট নাম্বার 3, বন্ধুরা, স্থলপদ্ম গাছের টবের মাটি অল টাইম ময়েশ্চার রাখতে হয়। স্থলপদ্ম গাছের টবের মাটি যদি খুব বেশি শুকিয়ে যায়, তাহলে কিন্তু তোমরা লক্ষ্য করবে যে গাছের পাতা একেবারে ঝিমিয়ে গেছে। তাই এমনভাবে মাটিটা রাখতে হবে যেন একেবারে কাদা কাদা নয়, আবার একেবারে ভেজাও নয়, অল টাইম হালকা ময়েশ্চার থাকবে। দেখো, আমি মুঠো করলাম, মাটিটা জমাট বেঁধে গেল, আবার হাত দিয়ে ঠেলা দিতেই কিন্তু ঝুরঝুরে হয়ে গেল। যদি মেঘলা আবহাওয়া থাকে, তাহলে একদিন অন্তর অন্তর জল প্রয়োগ করতে হবে। তাছাড়া গাছ যদি ছায়ায় থাকে বেশিক্ষণ, তাহলেও একদিন অন্তর অন্তর জল প্রয়োগ করতে হবে। আর যদি ফুল সানলাইটের মধ্যে থাকে, তাহলে কিন্তু প্রতিদিন গাছে জল প্রয়োগ করতে হবে। পয়েন্ট নাম্বার 4, বন্ধুরা, টবের মাটি প্রতি 15 দিন অন্তর অন্তর কিন্তু আমাদেরকে খুশে দিতে হবে। কখনো যেন মাটি জমাট বেঁধে না থাকে। টবের মাটি সবসময় আলগা থাকলে মাটির মধ্যে আলো বাতাস ভালোভাবে চলাচল করতে পারে, যেটা গাছের শিকড়ের জন্য কিন্তু খুব ভালো। গাছের শিকড়ের খুব ভালো বৃদ্ধি হয়। গাছের শিকড়ের যত ভালো বৃদ্ধি হবে, গাছের উপরের শাখা প্রশাখারও তত ভালো বৃদ্ধি হবে। এতক্ষণ তো বললাম কয়েকটা পয়েন্টের কথা। এবার আসি গাছে আমরা কি খাবার প্রয়োগ করব। স্থলপদ্ম গাছে মাঝে মধ্যে আমরা মিশ্র খাবার প্রয়োগ করে থাকি। তো আগের ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে মিশ্র খাবার প্রয়োগ করা দেখিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি একটা লিকুইড খাবার প্রয়োগ করে দেখাবো। তো তার আগে টবের মাটিতে আমি দেব কাঠের ছাই। বন্ধুরা, টবের মিডিয়াতে প্রচুর পরিমাণে পিঁপড়ের আক্রমণ হয়। তাছাড়া কেঁচো, কেন্ন এবং শিকড়ে নিমাটোডের আক্রমণ হয়। তাই প্রতি মাসে এরকম বড় সাইজের টব হলে 2 চামচ পরিমাণ কাঠের ছাই, আর যদি ছোট সাইজের টব হয় 1 চামচ পরিমাণ কাঠের ছাই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। প্রতি মাসে একবার, বারে বারে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাছাড়া বন্ধুরা, কাঠের ছাইয়ের মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যেটা আমাদের গাছে ফুল আনতে সাহায্য করে। যদি বাগানে বড় কোনো গাছের শুকনো ডাল থাকে, তো সেই শুকনো ডালটাকে পুড়িয়ে তোমরা কিন্তু কাঠের ছাই তৈরি করে নিতে পারবে। তাছাড়া অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল আছে, অ্যামাজন, ফ্লিপকার্টে কিন্তু পাওয়া যায়। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু বাই করতে পারো। বন্ধুরা, এবার তৈরি করব লিকুইড ফার্টিলাইজার। লিকুইড ফার্টিলাইজারটা তৈরি করার জন্য আমাদের প্রথম যে উপাদানটা লাগবে, একটা পাত্র, তার মধ্যে আমি দিয়ে দেব ভাতের মাড়। তো ভাতের মাড় আমি এখানে নিয়েছি 250 ml। 250 ml ভাতের মাড়, এটা কিন্তু একেবারে জমে যায়নি, অর্থাৎ বাসি নয়। তো এটা একদম লিকুইড আকারে রয়েছে। তো এটাই আমি এখানে একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম। ভাতের মাড় উপকারী ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি ঘটায়। তাছাড়া ফসফরাস এবং পটাশিয়ামের যোগান দিয়ে গাছের শিকড়কে মজবুত করে। ভাতের মাড়ে থাকে কার্বোহাইড্রেট, স্টার্চ এবং কিছুটা পরিমাণ খনিজ উপাদান, যেটা গাছের শিকড় মজবুত করে, গাছের বৃদ্ধিতে সহায়তা করে। এরপর আরও 2টো উপাদান আমি এই ভাতের মাড়ের সঙ্গে মিশিয়ে দেব। তো প্রথম যে উপাদানটা দেব, সেটা হলো সরিষার খোলের গুঁড়ো।
সরিষার খোল যে আমাদের গাছের জন্য কতটা উপকারী সেটা আমরা প্রত্যেক বাগানিরাই জানি। সরিষার খোলের মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। তো 1 চামচ পরিমাণ সরিষার গুঁড়ো খোল আমি এখানে দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা। চা পাতা আমাদের স্থলপদ্ম গাছ, জবা গাছ, গোলাপ গাছ, বেলি জুঁই গাছ, যে কোনো গাছের জন্য কিন্তু ভীষণ উপকারী। যে গাছে ফুল আসছে না সেই গাছে যদি আমরা চা পাতার প্রয়োগ করি সেই গাছেও কিন্তু ফুল আসে। তার কারণ চা পাতাতে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং সাথে সাথে টবের মাটিকে অ্যাসিডিক রাখতে সাহায্য করে। তো এই 3টে উপাদান আমি একসাথে ভিজিয়ে অন্তত 24 ঘন্টার জন্য রেখে দেবো। আরও একদিন রাখলে ভালো হয়, যদি হাতে সময় কম থাকে 24 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবে। 24 ঘন্টা ভিজে যাওয়ার পর এটাকে আমরা গাছে প্রয়োগ করব। তবে এর সাথে আরও আমি জল মেশাবো, সাধারণ জল মিশিয়ে নেবো, কারণ সরাসরি কখনোই গাছে এটা প্রয়োগ করা যাবে না, যেহেতু এর সঙ্গে সরিষার খোলের গুঁড়ো আছে। তো 250 ml লিকুইডের সাথে আমি কিন্তু আরও 750 ml সাধারণ জল মিশিয়ে দিলাম। তো এটাই আমি আমার গাছে কিন্তু প্রয়োগ করব। বড় গাছে পরিমাণে বেশি দিতে হবে, ছোট টবে পরিমাণে কম প্রয়োগ করতে হবে। তো এই 1 লিটারের মধ্যে আমি বেশিরভাগটাই কিন্তু বড় গাছের টবে দিয়ে দিলাম, আর ছোট টবে আমি একটু পরিমাণে কম প্রয়োগ করলাম। তো এটা তোমাদের কিন্তু বুঝে প্রয়োগ করতে হবে। টবের মিডিয়াতে এমনভাবে খাবার দিতে হবে যেন টবের মিডিয়াটা প্রায় বেশিরভাগ অংশ ভিজে যায়, যেন ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে চলে না যায়। তবেই কিন্তু গাছের উপকার হবে, তা না হলে বেরিয়ে চলে গেলে গাছের উপকার কম হবে। এই লিকুইড খাবার 10 দিন অন্তর অন্তর যদি তোমরা তোমাদের বাগানের স্থলপদ্ম গাছে প্রয়োগ করতে পারো, অগণিত কুঁড়ি তো আসবে, তার সাথে সাথে গাছ কিন্তু ফ্রেশ থাকবে, গাছের পাতা সবুজ চকচক করবে। গাছ যখন সুস্থ থাকে তখন গাছে পোকামাকড়ের আক্রমণ কিন্তু অনেক কম হয়, দুর্বল গাছে পোকামাকড়ের আক্রমণ বেশি হয়। বন্ধুরা, এই সমস্ত খাবার প্রয়োগ করার পাশাপাশি আমাদের বাগানের স্থলপদ্ম গাছে কিন্তু পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। তার কারণ যখনই কচি কচি শাখা আসে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফাঙ্গাসের আক্রমণ হয়, মিলিবাগের আক্রমণ হয় এবং গাছের ছোট ছোট কচি কচি ব্রাঞ্চ পুড়ে যায়। যেমন দেখো এই যে ছোট্ট ডগাটা, এটা হঠাৎ করেই দেখা গেল যে পুড়ে গেছে। তো এই সময় আমাকে কিন্তু ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড প্রয়োগ করতেই হবে। তো আজ আমি পেস্টিসাইড প্রয়োগ করব, ঠিক 4 থেকে 5 দিন পর ফাঙ্গিসাইড স্প্রে করব। তো দেখো পেস্টিসাইড প্রয়োগ করার জন্য আমি যেটা নিয়েছি সেটা হলো একটা স্প্রেয়ার বটল। স্প্রেয়ার বটলের মধ্যে আমি প্রথম যে পেস্টিসাইডটা দেবো সেটা হলো কনফিডার এবং সঙ্গে দেবো কাকা। তো এই দুটো পেস্টিসাইড ভালোভাবে মিশিয়ে আমি গাছে স্প্রে করব। শুধুমাত্র যে স্থলপদ্ম গাছে করব তা নয়, বাগানের অন্যান্য গাছেও কিন্তু এটা স্প্রে করব, বিশেষ করে গোলাপ গাছে, জবা গাছে। কারণ বাগানের প্রায় সব গাছেই মাকড়ের আক্রমণ খুব বেশি হয়, মিলিবাগের আক্রমণ হয় এবং মাকড়ের আক্রমণ হয়। তো 1 লিটার জলের জন্য 1 ml কাকা এবং 1 ml কনফিডার, এই দুটো খুব ভালোভাবে মিশিয়ে আমি স্প্রেয়ার বটলের মধ্যে দিয়ে দিলাম। এবার সম্পূর্ণ গাছে ভালোভাবে স্প্রে করতে হবে। তবে পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড এই দুটো স্প্রে করার কিন্তু একটা সময় আছে। ফাঙ্গিসাইড সবসময় সকালবেলা স্প্রে করতে হয়, আর যে কোনো পেস্টিসাইড অর্থাৎ কীটনাশক বিকালবেলা স্প্রে করতে হয়। আমি যখন স্প্রে করছি তখন সময় হয়েছে বিকেল 5:30। তো 5টার পরে পেস্টিসাইড স্প্রে করলে গাছের কিন্তু কখনো কোনো রকম ক্ষতি হয় না। আর রোদ্দুরে যদি তোমরা পেস্টিসাইড স্প্রে করো তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। আর ফাঙ্গিসাইড সবসময় চেষ্টা করবে সকাল 7টা থেকে 9টার মধ্যে স্প্রে করার। ফাঙ্গিসাইড কিন্তু তোমরা যে কোনো হাতের কাছে যে ফাঙ্গিসাইড আছে সেটাই স্প্রে করতে পারো। বন্ধুরা, ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড প্রয়োগ করার পাশাপাশি আমাদের বাগানের গাছে কিন্তু অনুখাদ্য স্প্রে করতে হবে। তো অনুখাদ্য যে কোনো তোমরা স্প্রে করতে পারো, তবে আমি যেটা বেশিরভাগ সময় স্প্রে করি অ্যাগ্রোমিন ম্যাক্স এবং সিউইড লিকুইড। তো সিউইড লিকুইড তোমরা যে কোনো সিউইড লিকুইড গাছে স্প্রে করতে পারো, আমি বায়োভিটা এক্স স্প্রে করি। তো এই সিউইড তোমরা 15 দিন অন্তর অন্তর স্প্রে করবে সকালবেলা 1 লিটার জলে 2 ml, আর ডাস্ট আকারে হলে 2 গ্রাম। তো এটা মিশিয়ে তোমরা গাছের পাতায় ভালোভাবে স্প্রে করবে। গাছে দেখবে প্রচুর পরিমাণে কুঁড়ি যেমন আসবে, তেমন কোনো রকম কোনো সমস্যা কিন্তু আসবে না। অনুখাদ্যের অভাবে গাছের কুঁড়ি ঝরে পড়ে, গাছের পাতা হলুদ হয়ে যায়। প্রতি মাসে 10 দিন অন্তর অন্তর পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড স্প্রে করবে, আর 15 দিন অন্তর অন্তর অনুখাদ্য স্প্রে করবে। আর যে খাবারটা দেখালাম লিকুইড খাবার, সেটা 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে। আর যদি মিশ্র খাবার প্রয়োগ করো সেক্ষেত্রে কিন্তু 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে। যে কোনো খাবার অথবা পেস্টিসাইড, ফাঙ্গিসাইড বা মাইক্রোনিউট্রিয়েন্টসের মাঝখানে একটা গ্যাপ অবশ্যই রাখতে হবে। পরপর কিন্তু খাবার বা পেস্টিসাইড, ফাঙ্গিসাইড স্প্রে করলে গাছের ক্ষতি হয়। বন্ধুরা, এই ছিল আমার মার্চ মাসের প্রথম সপ্তাহে স্থলপদ্ম গাছের পরিচর্যার ভিডিও। যদি ভিডিও সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ভিডিও যখনই লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে।
বন্ধুরা, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।